আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণা করা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে সরাসরি দেখানোর কথা রয়েছে। শেখ হাসিনার সঙ্গে মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবছরের ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় বিচারিক প্রক্রিয়া। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, ১১টা নাগাদ এই রায় ঘোষণা করার কথা রয়েছে, আমরা এমনটি জেনেছি, এবং রায় ঘোষণার জন্য সমস্ত ধরনের প্রক্রিয়া এবং প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে এজলাস তৈরি রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলার ৩ নম্বর আসামি এবং রাজসাক্ষী সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনকে হাজির করা হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই এজলাসে তোলা হবে এবং সেখানে কিন্তু অর্থাৎ আবদুল্লাহ মামুনের উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হবে। ৩ জন বিচারপতির প্যানেলে কিন্তু এই রায় ঘোষণা করা হবে এবং রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের বাড়তি নিরাপত্তা ভেতরেও নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে গেটের মধ্যে কিন্তু এপিবিএন পুলিশের উপস্থিতি রয়েছে এবং একদম কড়া নিরাপত্তা এবং তল্লাশি করে কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। এই মুহূর্তের যে অবস্থা দেখছেন, ট্রাইব্যুনাল ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। মানবতা বিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলা, যেটি গণ অভ্যুত্থানের মামলা, এই মামলার রায় হতে যাচ্ছে এবং ৩ জন আসামি এবং ৩ জনকে কিন্তু সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে এখানে আসামি করা হয়েছে। তো সেই লক্ষ্যে এই রায়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় কিন্তু এই রায়কে ঘিরে এ ধরনের বাড়তি প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে এই রায় কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। একই সাথে আমরা এমনটিও জেনেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়ও কিন্তু বড় স্ক্রিনে এই রায়টি দেখানো হবে। অর্থাৎ এই রায়টি একটি জন আকাঙ্ক্ষার রায়ে পরিণত হয়েছে এমনটি বলা হয়েছে এবং প্রসিকিউশন থেকে যদিও জানানো হয়েছে যে এই দীর্ঘ ৫ মাসের বিচারিক প্রক্রিয়ায় তারা কিন্তু এই যে অভিযোগগুলো আনা হয়েছে আসামিদের বিপক্ষে, তো এই অভিযোগগুলো প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে এবং কিন্তু তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু তারা প্রার্থনা করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে। একই সাথে জানিয়ে রাখি, আসামি পক্ষও কিন্তু আর্গুমেন্টের জায়গায় কিন্তু তারা আর্গুমেন্ট করেছে এবং আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু জানিয়েছে যে তারা আসলে প্রত্যাশা করছে যে তাদের আসামিরা খালাস পাবে। এরকম একটি পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি। হয়তো আশা করছি পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো যে আসলে রায় ঘোষণা হলো কিনা বা রায়ের মাধ্যমে কি নির্দেশনা এলো এবং এই রায় ঘোষণার পর প্রসিকিউশনের বক্তব্য কি অথবা আসামি পক্ষের আইনজীবীরা কি বলছে অথবা এই রায়কে ঘিরে কোনো ধরনের আসলে পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, সব মিলিয়ে আমরা আসলে অপেক্ষা করছি। পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাকে জানাবো। এখন পর্যন্ত আমরা ট্রাইব্যুনালে রয়েছি, আশা করছি 11টার মধ্যেই হয়তো রায় ঘোষণা শুরু হয়ে যাবে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন, আমরা পরবর্তী নিউজে আপনার কাছে সাথে যুক্ত হয়ে পরবর্তী আপডেট নিব। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণাকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজমায়েত প্রাঙ্গণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। পুলিশ বলছে, এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে রাজধানীতে গত রাতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গা ঘুরে আইছি,
কোথাও কিছু দেখি নাই। রায় উপলক্ষে আমাদের যেখানে যেখানে প্রয়োজন যথেষ্ট পরিমাণ ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলার যাতে কোনো প্রকার অবনতি না হয় তার জন্য আমরা যতটা চেষ্টা করা যায় চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল ও কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জায়েদ রহমান। আমরা শুরুতেই যাব দীপ্তর কাছে। দীপ্ত, হাইকোর্ট এলাকা ও রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে এই যে মামলার রায়ের দিন ধার্য এবং রায়ের দিন ধার্য এবং আজকে যে রায়ের দিন, এই ঘোষণা, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ কিন্তু পরপর তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথমে লকডাউন এবং এই 2 দিন চলছে শাটডাউন। তবে আমরা যদি একটু দেখাতে চাই হাইকোর্ট প্রাঙ্গণের পরিস্থিতি, এই যাতে কোনো ধরনের নাশকতা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কিন্তু পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে হাইকোর্ট প্রাঙ্গণে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সংস্থার সদস্যরা কিন্তু পাহারায় রয়েছেন, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন। এবং পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এবং আমি যদি একটু বলি, গত রাতে রাজধানীর বিভিন্ন কয়েকটি জায়গায় উপদেষ্টার বাসা, এনসিবির কার্যালয়, কারণবাজার সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং রাজধানীতে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটু বলে রাখি, রাস্তাঘাটের যদি একটু পরিস্থিতি দেখায়, যে মানুষ কিন্তু তাদের যে শাটডাউন সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে মানুষ ঘর থেকে বের হয়েছে। গণপরিবহন স্বাভাবিক রয়েছে এবং যে অফিস আদালত খোলা রয়েছে এবং মানুষও তাদের ভয় উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন। এবং আমরা যদি একটু বলি যে গত 13 তারিখ যে তাদের লকডাউন কর্মসূচি ছিল, সেই লকডাউনে যতটা মানুষের জনমনে আতঙ্ক ছিল, মানুষ ঘর থেকে কম বের হয়েছে, কিন্তু শাটডাউন কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, তারা ঘর থেকে বের হয়েছে। এবং রাস্তায় আমরা যানজট দেখেছি এবং অন্যান্য কর্মদিবসে যেই পরিমাণ যানজট হয় সেগুলো কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তবে কয়েকজন যাত্রী কিন্তু সঙ্গে কথা বলেছে, তারা যেটি অভিযোগ করেছে, গণপরিবহনের সংখ্যা কর্মদিবসে যেরকম থাকে তার থেকে কিছুটা কম মনে হয়েছে তাদের কাছে। তো সব শেষ বলা যায় যে রাজধানী জুড়ে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছে কাকরাইল মোড়ে, জাহিদ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহিদ। ধন্যবাদ দীপ্ত আপনাকে। আপনি ইতিমধ্যে যে বলছিলেন নিরাপত্তা চাদরের কথা, আমরা দেখেছি বেশ কিছু পয়েন্টে রাজধানীর নিরাপত্তা তল্লাশি চলছে। এছাড়া আমরা জনজীবনে তেমন কোনো প্রভাব দেখিনি। আমি এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে অবস্থান করছি। আমি দেখতে পেয়েছি যে এখানে যে নিয়মিত যে গাড়ি চলাচল, যানবাহন চলাচল এবং মানুষের যে আনাগোনা থাকে সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই রয়েছে। এবং ইতিমধ্যে এই পথে যারা যাতায়াত করছেন এবং যে ট্রাফিক সিগন্যালগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেনে চলছেন, তারা এই গাড়িগুলো, যানবাহনগুলো স্বয়ংক্রিয় এখানে যারা রয়েছেন, পাশাপাশি এখানে যে ট্রাফিক দায়িত্ব রয়েছেন, তারা বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে যানবাহনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আর কি পারাপারের জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দূরপাল্লার সায়দাবাদ এবং যাত্রাবাড়ি যে রয়েছে এবং গাবতলী সহ অন্যান্য মহাখালী বাস টার্মিনাল রয়েছে, সেখান থেকে নিয়মিতভাবে দূরপাল্লার যাত্রী নিয়ে যে গাড়ি চলাচল সেটি ইতিমধ্যেই সেটি যাতায়াত করছে। এবং মানুষ তার যে আজকে অফিস কর্মঘণ্টা রয়েছে, আপনি জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন অফিস আদালত শুরু হয়ে গেছে এবং সেখানে কর্মজীবী যারা রয়েছেন তারা তাদের নিজ নিজ কর্মস্থানে গেছেন। এছাড়া অন্যান্য জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন। এছাড়া আজকে স্কুল, বিভিন্ন কলেজে পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, সেগুলো স্বাভাবিকভাবে চলছে এবং কোনো স্কুল কলেজে কিন্তু শিক্ষার্থীদের যে পরীক্ষা নিয়ে যে বিঘ্ন, সেটি আমরা কিন্তু কোনো খবর পাইনি। তো আপনি যেটি জানিয়েছিলেন যে নিরাপত্তার বিষয়ে, আমরা দেখেছি যে রাজধানী জুড়ে যে চেকপোস্টগুলো রয়েছে সেখানে পাশাপাশি তল্লাশি চলছে এবং স্বাভাবিকভাবেই সব কিছু রয়েছে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি। ফাহমিদা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণে সাগর ও নবীন নামের 2 রিকশা চালক আহত হয়েছেন। গেল রাতে জেলার বাস স্ট্যান্ডের অদম্য 71 শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে 2টি ও পরে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। ঢাকার ধামরাইয়ের চুলি ভিটা এলাকায় দাঁড় করিয়ে রাখা যাত্রী পরিবহনকারী বাসে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এদিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায়কে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সিটি কর্পোরেশন এলাকায় স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে। নগরীর বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। এদিকে মামলার রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা শাটডাউন গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে। গাজীপুরে কালিয়াকৈর থেকে আছেন কামাল হোসেন বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপ্লব, যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরা কেমন দেখছেন জানাবেন। জি ফাহমিদা, আপনি জানেন যে আজকে বেলা 11টার সময় সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যে শাটডাউন ডাকা হয়েছে, সেই শাটডাউনের সকাল থেকে আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখেছি এখানে কিন্তু তেমন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক যানবাহন চলাফেরা করছে। তবে কালিয়াকুরের কিন্তু 2টি স্থানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খারাজুরা হর্তুকিতলা এলাকায়। এখানে যে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে ডক্টর ইউনূসের, সেই পার্কে ভোর রাতে কিন্তু 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমার পিছনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ রয়েছে তারা কিন্তু রয়েছেন এবং জানিয়েছেন তারা সর্বক্ষণ প্রস্তুতি রয়েছেন এবং মাঠে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এদিকে কিন্তু কালিয়াকৈর থানা পুলিশ ওসির সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে গত রাত থেকে কিন্তু তাদের পেট্রোল টহল বাহিনী গঠন করা হয়েছে এবং মোটরসাইকেল যুগে তারা উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করছেন এবং নাশকতা কোথাও যেন না হয় তার জন্য সদা প্রস্তুত রয়েছেন। তবে আপনাকে একটু বলি, সকাল থেকে কিন্তু আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়েনি। এদিকে যে বিএনপির নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন এবং তারা জানিয়েছেন একটু পরে তারা বিক্ষোভ মিছিল করবেন নাশকতা ঠেকাতে। জি ফাহমিদা, এই ছিল কালিয়াকৈর উপজেলা থেকে শাটডাউনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দণ্ডিত হলে শেখ হাসিনাই এশিয়ার প্রথম সরকার কিংবা রাষ্ট্রপ্রধান হবেন না। তার আগে আরও 7 জন দণ্ড পেয়েছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়। ভোগ করতে হয়েছে সাজা, এমনকি কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে নিজ দেশের মানুষকে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নজির বিরল। তার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খানা নামিনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা ধরে রাখতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের পাতা হালকা নয়। যুগে যুগে এমন অনেক শাসকই জন্ম নিয়েছেন, কারো পতন হয়েছে সামান্য রক্তপাতে, কেউ বা বইয়েছেন রক্তের গঙ্গা। শেখ হাসিনারও পতন হয়েছে রক্তগঙ্গার মধ্য দিয়ে। 2000-এর বেশি প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। এসব হত্যাকাণ্ডে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো রায় অপেক্ষা। দক্ষিণ এশিয়ায় এর আগে মানবতা বিরোধী অপরাধের জন্য দণ্ড পেয়েছেন আরও 7 জন, যাদের 4 জনই জাপানে। সর্বশেষ 14 সালে দণ্ডিত হন কম্বোডিয়ার 2 সরকার প্রধান। তাদের কারো কারো মৃত্যুদণ্ড কার্যকর হয় ফায়ারিং স্কোয়াড কিংবা ফাঁসির দড়িতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বললেন, অন্য সব রাষ্ট্রপ্রধানদের চেয়ে শেখ হাসিনার অপরাধের ধরন আলাদা। এটা একটা সিস্টেম ক্রাইম, এটা একবার সংগঠিত হয়ে এটা সারা দেশে ওয়াইড স্প্রেডলি ছড়িয়ে গেছে এবং সবগুলো হত্যাকাণ্ড এবং নির্যাতন একই প্যাটার্নে হয়েছে। রাজশাহীতে যে ছেলেটা মারা গেছে তারও হত্যার যে কারণ, রংপুরে যে ছেলেটা মারা গেছে তার হত্যার একই কারণ এবং হত্যা করা হয়েছে সেম প্যাটার্নে। এই ধরনের হত্যাকাণ্ডগুলোই আমরা সাধারণ হত্যাকাণ্ড না বলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলি। তিনি বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি এবং এই আসামিদের সমস্ত সম্পদ যারা ভিকটিম মানে আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রেয়ার করেছি। এই রায়কে ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রাজপথ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগীরা দিচ্ছে শাটডাউন ও লকডাউনের মতো কর্মসূচি, যদিও চোরাগোপ্তা হামলা ছাড়া তাদের দৃশ্যমান কোনো কর্মকাণ্ড দেখা যায় না। পুলিশও এ বিষয়ে বেশ সজাগ দৃষ্টি রাখছে বলে জানান বিএনপির এই কর্মকর্তা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব বিষয়ে আমাদের নজরে এসেছে। ভোটের উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে তৎপরতা সেটা আরো বৃদ্ধি করা হয়েছে। নাশকতা ঠেকাতে শনিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকা মহানগরী থেকে বিভিন্ন মামলায় 360 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। খান আলামিন, RTV, ঢাকা। সাম্রাজ্যবাদ সামন্তবাদীদের বিরোধী আন্দোলনে অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভাসানী পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 7 বছরেও আলোর মুখ দেখেনি চট্টগ্রামের আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সুয়ারেজ প্রকল্প। দীর্ঘদিন সড়ক কেটে রাখায় চলাচলে দুর্ভোগের পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। অনুমতি ছাড়াই সড়ক কেটে টিনের ঘেরা দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াসার বিরুদ্ধে। তবে ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোঁড়া হয়েছে বলে দাবি ওয়াসার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। চট্টগ্রাম নগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পকে 6টি জোনে ভাগ করে 2018 সালে কাজ শুরু করে ওয়াসা, যেখানে পয়ঃবর্জ্য শোধনাগারে নিতে 200 কিলোমিটার সড়কে চলছে পাইপলাইন স্থাপনের কাজ। দীর্ঘমেয়াদী আর অপরিকল্পিত কাজের কারণে প্রকল্পটি এখন জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর অভিযোগ, সড়ক কাটার ফলে বেপারীপাড়া, আগ্রাবাদ, CDA, মুহুরীপাড়া, চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে তীব্র যানজট। এই কাজগুলো তো দীর্ঘদিন এবং যানজটের যে অবস্থা, আপনি সন্ধ্যার পরে এই এলাকা দিয়ে আপনি যেতে পারবেন না। সব জায়গায় রাস্তাঘাট সব খারাপ করে এলেছে, নষ্ট করে এলেছে। মানুষ চলার পথে গাড়ি ধাক্কা দেয়, মা ছেলে মেয়েরা স্কুল থেকে আসার পথে আসা যাওয়া করতে পারে না। তবে যত্রতত্র নয়, বরং ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় করেই রাস্তা খোলা হচ্ছে বলে দাবি প্রকল্প পরিচালকের। যারা আছে সবার সাথে সমন্বয় করে পারমিশন নিয়ে তারপরে এই কাজটা করা হয়। এখন আমি যখন একটা উন্মুক্ত রাস্তাকে একটা অংশ ব্লক করে দিব, কিছু ভোগান্তি তো অবশ্যই হবে। বিশেষ কমিটি গঠনের মাধ্যমে ওয়াসার সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের আশ্বাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার। যেখানে আপনার ওই যে ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে, ওখানে যেন ওরা সিকিউরিটি গার্ড এনশিওর করে, যাতে করে ওরা ওই যে ট্রাফিকের অনেকটা যে টেম্পোরারি ট্রাফিকিং যেটা বলে, ওইটা যেন ওনারা করতে পারে, সেই বিষয়ে আমরা ওয়াসাকে নির্দেশনা দিয়েছি। 2026 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা চট্টগ্রামের সুয়ারেজ প্রকল্পে। তবে নানা সীমাবদ্ধতায় সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। সুলাইমান কবির, RTV। নাটোরে প্রতিদিন 36টি ট্রেন চলাচলের জন্য প্রায় 7 ঘন্টা শহরের মূল সড়কটি বন্ধ থাকে। এতে তীব্র যানজটে থাকতে হয় শহরবাসীকে। তাদের দাবি, দুর্ভোগ লাঘবে রেলওয়ে স্টেশন গেটের সাথে একটি ওভারপ্যারাস ব্রিজ নির্মাণের। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আবরার মাহি। নাটোর স্টেশনের পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার হওয়ায় উত্তর এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার পরিবহনে চামড়া এসে ওঠানামা করে। যখন এক ট্রেন থামিয়ে আরেকটি ট্রেন ক্রসিং করে, তখন শহরবাসীকে পড়তে হয় যানজটের কবলে। জরুরি সেবা সহ রোগী নিয়ে রাজশাহী মেডিকেলে যাওয়ার সময় দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়। স্কুল ও কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদেরও পড়তে হয় যানজটের কবলে। এদিকে যানজটের কথা স্বীকার করেন স্টেশন মাস্টার। প্রায় আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট অনির্দিষ্ট সময় বসে থাকা লাগে। আমাদের সময় অপচয় হয়, তো মনে হয় এই জায়গায় যদি একটা ওভারব্রিজ দিত তাহলে অনেক ভালো হইতো। জরুরি সেবা যেসব গাড়িগুলো আছে, এগুলো দীর্ঘ সময় আটকানোর জন্য সময় মতো সে পৌঁছতে পারে না। 14 থেকে 28 জোড়া ট্রেন আন্তনগর ট্রেন চলাচল করে। ক্রসিং এর সময় প্রতি 20 মিনিট
আর নন ক্রসিং এর সময় সিঙ্গেল গাড়ি যখন হয় তখন 15 মিনিট গেট বন্ধ থাকে। বিএনপি সরকার গঠন করলে রেলওয়ে ওভারপাস ব্রিজ নির্মাণের কথা জানান নাটোর 2 আসনের ধানের শীষের মনোনীত এই প্রার্থী। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা আসতে পারি, তাহলে এই সমস্যার সমাধান করবেন। এ বিষয়ে দ্রুত ওভারপাস ব্রিজ নির্মাণের আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। দুইটা জিনিস কি আমরা নজর রাখছি যে একদিক দিয়ে উপর দিক দিয়ে রেলওয়ে ওভারপাস এবং নিচের যে ট্রাফিক মুভমেন্ট এগুলা বিবেচনায় নিয়ে একটি সুন্দর একটি রেলওয়ে ওভারপাস করার জন্য আমরা প্রস্তাব দিছি এবং এটা আমাদের অধিদপ্তর থেকে বর্তমানে এটা ফিজিবিলিটির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নাটোরবাসীর। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের প্রকোপ। সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল চারপাশ। এদিকে সকাল 6টায় দিনাজপুরের হিলিতে 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা ছিল 90%। ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।